পুজোর এখনো অনেক দেরি, কিন্তু বিশ্বাস করুন পুজোর উপমা ব্যবহার করার লোভটা সামলানো যাচ্ছে না। পঞ্চায়েত ভোটকে যদি দুর্গাপুজো ধরি, তাহলে এই ৭ পুরসভার ভোট হচ্ছে মহালয়া। আর সেখানে আজ যে আগমনী সুরটা বাজলো, তাতে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের আত্মবিশ্বাস যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। রায়গঞ্জ আর ডোমকলে গুড়িয়ে গেল বিরোধীদের গড়। পূজালি তৃণমূলের ছিল, তৃণমূলেরই থাকলো। আর নজিরবিহীনভাবে পাহাড়ে নিজেদের দৃঢ় অস্তিত্ব জানান দিল রাজ্যের শাসক দল। গোর্খা জনমুক্তি মোর্চার আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে মিরিক পুরসভা দখল করল তৃণমূল। রাজ্যে ক্রমশ প্রধান বিরোধী শক্তি হয়ে ওঠা বিজেপি অবশ্য এই পুরভোটে নেমে এলো তৃতীয় শক্তিতে। একই রকমভাবে কোনো ছাপ ফেলতে ব্যর্থ সিপিএম এবং কংগ্রেসের জোটও। যদিও বিরোধীরা বলছেন ৩ পুরসভায় অবাধ ভোটই যেখানে হয়নি, যেখানে অস্ত্রের দাপট ছিল আগাগোড়া, সেখানে এই ফলাফলটাই তাদের কাছে সম্পূর্ণ অর্থহীন। শাসক এবং বিরোধীদের এই পারফরমেন্সের ময়না তদন্ত শুরু করার আগে আসুন এক নজরে দেখে নিই আজকে ৭ পুরসভার ভোটের ফল। পঞ্চায়েত নির্বাচনের আগে পুরভোটে জয়ের ধারা অব্যাহত তৃণমূলের। শুধু সমতলে জয়ের ঘোড়া ছোটানোই নয়, পাহাড়েও ফুটল ঘাস ফুল। ৩০ বছর বাদে সমতলের কোনো দল এত বড় সাফল্যের মুখ দেখল। অন্যদিকে ভরাডুবি ঘটল বাম কংগ্রেস জোটের। ৭ পুরসভার ভোটে বিন্দুমাত্র দাগ কাটতে পারল না রাজ্য দখলের স্বপ্ন দেখা বিজেপি। ৭ পুরসভার মধ্যে ৪টি দখল করল তৃণমূল, সমতলের ডোমকল, রায়গঞ্জ, পূজালি এবং পাহাড়ের মিরিক। ৩ দশক বাদে পাহাড়ে কোনো পুরসভা দখল করল সমতলের কোনো পার্টি। গোর্খা জনমুক্তির হাত থেকে মিরিক ছিনিয়ে নিল তৃণমূল। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং পুরসভা নিজেদের দখলে রেখেছে গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চা। তবে এই 3টি পুরসভাতেই আসন পেয়েছে তৃণমূল। Let my hill area brothers and sisters should smile. I want to see them happy. I'm really Pahar came through, and I believe that my Pahar unnayan chahanche, and I salute to this. পাহাড়ে যেমন ফুল ফুটলো, তেমনি সমতলের 3 পুরসভায় আরো ফুলে ফেঁপে উঠল ঘাস ফুল। কংগ্রেসের হাত থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভাটি ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত নিশ্চিহ্ন বাম কংগ্রেস জোট। প্রথম পুরভোটেই ডোমকল পুরসভায় বাজিমাত করল শাসক দল। কার্যত সাফ বাম কংগ্রেস জোট। দক্ষিণ 24 পরগনাতেও গড় অক্ষুণ্ণ রাখল তৃণমূল। পূজালি পুরসভাতেও জোড়া ফুল। ৭ পুরসভার ভোটে বিন্দুমাত্র দাগও কাটতে পারল না বিজেপি। এবিপি আনন্দ। রাজ্যের মন্ত্রী এবং পাহাড়ে ভোটে দায়িত্বপ্রাপ্ত নেতা অরূপ বিশ্বাস সরাসরি পাহাড় থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অরূপদা, এমনিতে তো গণতন্ত্রে জো জিতা ওহি সিকান্দার, ফলাফল শেষ কথা বলে, সব ঠিক আছে, কিন্তু একটা বাড়তি কৃতিত্ব অরূপ বিশ্বাস দাবি করতে পারে, সেটা হচ্ছে বিরোধীরা। এমনকি দিলীপ ঘোষ আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, সেখানেও বলেছেন যে পাহাড়ে শান্তিতে ভোট হয়েছে। কৃতিত্ব অবশ্য কেন্দ্রীয় বাহিনীকে তিনি দিয়েছেন, কিন্তু অন্তত একটা জায়গায় আপনি এক কদম এগিয়ে আছেন, সেটা হচ্ছে পাহাড়ের ভোট সুষ্ঠু এবং অবাধ হয়েছে। এ নিয়ে বিরোধীরাও কোনো সন্দিহান, কোনো প্রশ্ন কেউ তোলেননি। তাহলে কি ধরে নেওয়া যায় যে রডোডেনড্রনের বাগানে পাহাড়ের কোলে এবার সমতলের ঘাস ফুল ফুটলো? না, আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, স্টুডিওতে যারা আছেন, বিশেষ করে আপনাকেও। একটা কথা সবাইকে প্রথমেই বলতে হবে এবং স্বীকার করতে হবে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাতে হবে। তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বাধীনতার পর প্রথম আজকে পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। দীর্ঘ 6 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্লান্ত পরিশ্রম, বারবার পাহাড়ে আসা, পাহাড়ের মানুষের সঙ্গে কথা বলা, পাহাড়ের উন্নয়ন করা, সব করেই তিনি একটা জিনিস প্রমাণ করলেন যে আগে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করলেন। আজকে সব রাজনৈতিক দল পাহাড়ে অংশগ্রহণ করতে পারলো, যেটা স্বাধীনতার পরে কেউ করতে পারতো না। ফেয়ার এনাফ। আমি পরপর যদি আপনার পয়েন্টগুলোকেই ধরি, যে এই 3 মাস অন্তর পাহাড়ে মুখ্যমন্ত্রীর ছুটে যাওয়া, প্রশাসনিক বৈঠক, এতগুলো পর্ষদ তৈরি, পাহাড়ের বিভিন্ন দলের নেতাদের তৃণমূল কংগ্রেসে যোগ দেয়ানো, আপনাদের পাঠানো, আপনাদের মাটি আঁকড়ে পড়ে থাকা, কোন ফ্যাক্টরটা সব থেকে বড় ফ্যাক্টর? সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ফ্যাক্টর। দীর্ঘদিন ধরে একদলীয় শাসন ব্যবস্থা পাহাড়ে কায়েম ছিল, কখনো জিএলএফ, কখনো গজমমু। তো তারা কখনোই মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ করেননি। পাহাড়ের মানুষকে কোনো উন্নয়নমুখী কোনো উদ্যোগ তারা গ্রহণ করেননি। তাই মানুষ উন্নয়ন চাইছিলেন। আজকে আপনি দেখুন যে মিরিক পুরসভা আমরা আজকে আমরা পেয়েছি মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থনে।
এবং অন্যান্য জায়গাও যদি আপনারা দেখেন, যেখানে আমরা বিশেষ করে কার্শিয়াংয়ে 3টি আসন পেয়েছি, আমরা কালিম্পংয়ে 2টি আসন পেয়েছি, দার্জিলিংয়ে আমি থামাবো তার কারণ এই জয়ের মধ্যে কোথাও কি একটা আফসোস নেই যে কালিম্পংটাও আপনাদের হতে পারতো? আমি যদি জাস্ট ফিগারটায় আসি, যে জন আন্দোলন পার্টি জাপ, হরকা বাহাদুর ছেত্রীর দল, যদি জোটটা হতো তৃণমূল কংগ্রেস আর জাপ 14% এবং 32%, সেখানে 46% ভোট আপনাদের যেত, গোর্খা জনমুক্তি মোর্চা 43%। অর্থাৎ এইখানে বিরোধী ভোটটা ভাগ হওয়ার জন্য আপনারা যদি জোট করতেন আরেকটা পুরসভা পকেটে আসতে পারতো। সুমনবাবু, আমার কাছে যে তথ্য রয়েছে তাতে আমাদের এবং জন আন্দোলন পার্টি জ্যাপের যদি আপনি সম্মিলিত ধরেন তাহলে 56.88%, যেখানে মোর্চা পেয়েছে 42.33%। আমরা বারবার জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রীর সঙ্গে মানে আপনার ফিগার ধরলে তো আরো হই হই করে জিততেন। আফসোস হচ্ছে না? তিনিও বারবার আমাদের অফিসে এসেছেন, কথা বলেছেন। আমি জানি না যে কেন তিনি হঠাৎ করে পিছন থেকে সরে গেলেন। হ্যাঁ, জিততাম। হ্যাঁ, না, তার কারণ হচ্ছে আমি জানি না, উনি অনেকবার কথা বলেছেন, উনি জানাবেন করে আর পরে কিছু জানাননি। আমার মনে হয় যে উনি মদন তামাং কেসে উনিও একজন, ওনার নামটাও রয়েছেন। আমি জানি না যে মোর্চার সঙ্গে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কি না, যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে তিনি আজকে এখানে প্রার্থী দিয়ে মোর্চাকেই জয়লাভের একটা সুযোগ করে দিলেন। বেশ, এই পাহাড়ে এতদিন আমরা দেখেছি যে একটা ট্রেন্ড, সেটা ঘিসিংয়ের সময় বলুন, গুরুংয়ের সময় বলুন, একটা ট্রেন্ড যে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এই প্রত্যেকটি ক্ষেত্রেই বিরোধী শূন্য হয়ে যেত। মানে একেবারে ওই 84টা আসন ধরি, 4টে পুরসভা মিলিয়ে সেখানে বিরোধীরা শূন্য পেত। 84টা গত ভোটেও আমি 2012তেও একেবারে গুরুং 84 এবং বাকিরা শূন্য, এই ফলাফল হতো। সেইটাকে কোথাও ভাঙা গেল? মানে অরূপ বিশ্বাস দলের তো আরো বিশ্বাসভাজন হয়ে উঠলেন। না, এখানে সুমনবাবু, এখানে কোনোদিনও ইলেকশন হয়নি, এখানে চিরকালই সিলেকশন হতো। না, এখানে চিরকালই সিলেকশন হতো। এবং আপনাকে যদি আমি পরিসংখ্যান বলি কার্শিয়াং পুরসভার, আপনি দেখবেন যে সেখানে মোর্চা ভোট পেয়েছে 8170, আমরা ভোট পেয়েছি 5789। তো যদি পার্থক্যটা ধরেন তাহলে 2318। মাত্র এই ব্যবধানে আমরা কিন্তু 3টে সিট পেয়েছি, মোর্চা 17টা পেয়েছে। এবং আমরা হেরেছি যদি আপনি শোনেন, একটা 2 ভোট, একটা 9 ভোট, একটা 7 ভোট, একটা 48 ভোট, একটা 49 ভোট। এই ব্যবধানে আমরা 5টা সিটকে হারিয়েছি। ফলে আপনি বুঝতেই পারছেন যে মানুষ গণতন্ত্রে শুধু সামিল হওয়ার জন্য নয়, মানুষ উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে রেখেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ অরূপবাবু। অরূপবাবু, ব্যবধানের কথা বলছেন, আমি ব্যবধান প্রসঙ্গে আসবো। ডোমকলে তৃণমূল প্রার্থীর কত ব্যবধান বিরোধীদের ক্ষেত্রে? বিরোধীরা কেন ডাবল ডিজিটেও কষ্ট করে যেতে হচ্ছে? নিঃসন্দেহে বিরোধীরা ইতিমধ্যেই সেই প্রশ্ন তুলছে, আমি আসবো। তার আগে মিরিক নিয়ে এত আলোচনা হলো, মিরিক পুরসভা দখল করলো তৃণমূল, দ্রুত একবার দেখে নেব। রুক্ষ পাহাড়েও এবার ফুটল ঘাসফুল, মিরিক পুরসভায় জিতল তৃণমূল। মিরিক পুরসভার 9টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল। তাদের প্রাপ্ত ভোটের হার 44%। বাকি 3টি ওয়ার্ডে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা। 1994 সালে মিরিক পুরসভায় শেষবার জেতে সিপিএম। তারপর থেকে সমতলের কোনো রাজনৈতিক দল পাহাড়ে আর দাপট দেখাতে পারেনি। প্রায় 2.5 দশক পর সেই মিথ ভাঙল তৃণমূল। পাহাড়ের মানুষ জাগছে, তাদের চিন্তাধারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সুদীর্ঘদিন যে তারা বঞ্চিত হয়েছে, উন্নয়নের স্বাদ পায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেখানে গিয়ে, তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের এই ভ্রান্ত ধারণাকে ভুল বলে প্রমাণিত করেছে। টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বারংবার আমাদের ওপর আস্থা দেখানোর জন্য মা মাটি মানুষকে অভিনন্দন। আমরা সম্মানিত, আমরা কৃতজ্ঞ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিকের ভাই বোনেদের অভিনন্দন। আমাদের ওপর আস্থা দেখানোর জন্য মিরিককে বিশেষ ধন্যবাদ। আমরা আন্তরিকভাবে কাজ করব। বহু দশক বাদে আমরা পাহাড়ে এক নতুন অধ্যায়ের সূচনা করব। পাহাড় আসছে। পাহাড়ের ঢালে বাকি 3 পুরসভা অর্থাৎ কালিম্পং, কার্শিয়াং, দার্জিলিংয়েও ভালো মতোই দাগ কেটেছে শাসক দল। 23 ওয়ার্ডের কালিম্পং পুরসভায় গোর্খা জনমুক্তি মোর্চা জিতেছে 18টি ওয়ার্ডে। 2টি করে ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল এবং হরকা বাহাদুর ছেত্রীর দল জন আন্দোলন পার্টি।
তবে ভোট শতাংশের নিরিখে দেখলে কালিম্পং পুরসভায় তৃণমূল পেয়েছে 14% ভোট, হরকা বাহাদুর ছেত্রীর জন আন্দোলন পার্টি পেয়েছে 32.57% ভোট, আর গোর্খা জনমুক্তি মোর্চার প্রাপ্ত ভোটের হার 42.60%। অর্থাৎ কালিম্পং পুরসভায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং হরকা বাহাদুর ছেত্রী জোট বেঁধে লড়লে বিমল গুরুংরা কড়া টক্কর পেতেন। 20 ওয়ার্ডের কার্শিয়ং পুরসভায় মোর্চা জয়ী হয়েছে 17টি ওয়ার্ডে, তাদের প্রাপ্ত ভোটের হার 54%। তৃণমূলের দখলে 3টি ওয়ার্ড, প্রাপ্ত ভোটের হার 30%। আর বিমল গুরুংয়ের গড় দার্জিলিং পুরসভার 32টি ওয়ার্ডের মধ্যে 31টিতে জয়ী গোর্খা জনমুক্তি মোর্চা, সেখানে তাদের প্রাপ্ত ভোটের হার 58.84%। 16.8% ভোট পেয়ে তৃণমূল জয়ী একটি ওয়ার্ডে। পর্যবেক্ষকদের একাংশের মতে পাহাড়ে ঘাসফুল ফোটাতে কার্যত কোনো চেষ্টাই বাকি রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কালিম্পংকে আলাদা জেলা, মিরিককে আলাদা মহকুমা ঘোষণা থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উন্নয়ন পর্ষদ তৈরি কিংবা অরূপ বিশ্বাসকে পাহাড়ের সংগঠনের দায়িত্ব দেওয়া, তারই ফল মিলল বুধবার। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রচেষ্টা ছিল পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার। আজকে আমরা সব থেকে খুশি যে পাহাড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো, আমরা মিরিক জিতলাম। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে মোর্চার জোটসঙ্গী বিজেপি। 9টা সিটের সে পুরসভা, সেখানে কারচুপি করে নিজের 15 থেকে 20 মিনিটের ভেতরে কাউন্টিং আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যানাউন্স করে দেওয়া হয় যে যদি পাহাড়ে ভোট নির্ভীকভাবে হয়েছে তার জন্য কিন্তু রাজ্য সরকার দায়ী নয়, বিমল গুরুং দায়ী। সিপিএমও পাহাড়ের 3 পুরসভায় তৃণমূলের হারকেই বড় করে দেখানোর চেষ্টা করেছে। পাহাড়ে তৃণমূল 3টে মিউনিসিপ্যালিটির একটাতেও জিততে পারল না। সেখানে 1 মাসের বেশি সময় ধরে 20 জন মন্ত্রী থেকেও কোনো নির্বাচনী সাফল্য তৃণমূল কংগ্রেস পায়নি। এটা যেন তৃণমূল কংগ্রেস খেয়াল রাখে। পাহাড়ের জন্য কেন্দ্রীয় বাহিনী, কারণ পাহাড়ে গুরুং আছে, সেখানে তৃণমূলের হারমাদ বাহিনী, দুর্বৃত্ত বাহিনী, মাস্কেট বাহিনী, রাইফেল বাহিনী, সকেট বাহিনীর রংবাজি চলবে না। যদিও তৃণমূল বলছে পাহাড়ের ফলই বলে দিচ্ছে পাহাড় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নমূলক কাজ হয়েছে সেটা দেখেই মিরিকবাসী আজকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন। পাহাড়ের মানুষও চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই পাহাড়ের সংগঠন তৈরি করতে, উন্নয়নের কাজ করতে। এটা মিরিক দিয়ে প্রমাণ হয়ে গেল। সামনেই জিটিএ নির্বাচন, সেখানেও কি তৃণমূলের সঙ্গে মোর্চার কড়া টক্কর দেখা যাবে? বিতনু চট্টোপাধ্যায়, দীপক ঘোষ ও সনদ ঝা, এবিপি আনন্দ। শান্তবাবু, আমি ডোমকল ধরছিও না, শেষ আদমশুমারিতেও 90% বেশি সংখ্যালঘু ভোট, কিন্তু রায়গঞ্জ তৃণমূল কংগ্রেস 56%, জোট 34%, বিজেপি 8.32%, পূজালি তৃণমূল কংগ্রেস প্রায় 49%, জোট 23%, বিজেপি 15%। তৃতীয় স্থানে চলে এলেন। না দেখুন, এই যে আপনি 3টে বিধানসভা পৌরসভা বললেন, এখানে নির্বাচন বাস্তবিক করতে হয়নি। পূজালিতে গত বিধানসভা নির্বাচনে আমাদের ভোট কত ছিল? সম্ভবত আমার যতদূর ধারণা 6-7% আশেপাশে থাকবে। 15%-এর অনেকটাই, মানে অর্ধেকেরও কম ছিল। তারপরে এই ব্যাপক রিগিং, 2টো সিট বিজেপি জিতেছে, বোধহয় অন্য দল 1টা আসন জিতেছেন, কংগ্রেস বোধহয় 1টা আসন সিট পেয়েছে। আর রায়গঞ্জেও আমাদের কোনো কাউন্সিলর ছিলেন না, সেখানেও আমরা 1টি আসন পেয়েছি। রায়গঞ্জ পৌরসভার এমন একটি ওয়ার্ড নেই যে ওয়ার্ডে রিগিং হয়নি। সিআরপিএফকে ব্যবহার করা হয়েছে দার্জিলিংয়ে বা পাহাড়ে রিগিংকে আটকানোর জন্য, ঠিক আছে? কিন্তু আমি দক্ষিণ কাঁথি বা কোচবিহার বিপুল পার্সেন্টেজ বাড়িয়েছিলেন, তার রিপিট টেলিকাস্ট আমরা কি দক্ষিণ কাঁথির নির্বাচনের পরে নির্বাচন রিপোলের দাবি করেছিলাম? আচ্ছা বেশ, আপনার এই পয়েন্টটাই আমি আসছি। পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে পূজালির 9 নম্বর ওয়ার্ড, যেখানে আমার সহকর্মী পার্থ প্রতিম ঘোষ বাইক বাহিনীকে একদম প্রাণের ঝুঁকি নিয়ে তাদের চেস করলেন, বাইক থেকে বোমা পড়ে গেল, সেই 9 নম্বর ওয়ার্ডে আপনাদের প্রার্থী জয়ী হয়েছে। রিপোল হয়েছে বলে জয়ী হয়েছে না? পার্থবাবু উল্টে বলছেন যে ওরা যে বলছিল বিজেপি অফিসে যাচ্ছে, তাহলে সত্যি না, বিজেপি অফিসে যাচ্ছে সত্যি বিষয় নেই। যেখানে রিপোল হয়েছে, রিপোলটা হলো কেন? ইভিএম মেশিনটা ভেঙে দিল, ইলেকশন কমিশনারের কিছু করার নেই, তিনি তো একটাও রিপোল করতে চাইছিলেন না। এবার কাউন্টিং এর রেজাল্ট বেরোবে না, কারণ ইভিএমটাই ভেঙে দিয়েছে। বাধ্য হয়ে ইভিএমটাকে আর নতুন করে ভোট করাতে হলো, তাই বিজেপি জিতে গেল। যদি ওখানে ওই ইভিএমটা ওরা দুষ্কৃতিকারীরা ভেঙে না দিত, তাহলে এই তফাৎ ওই তো সেটাই তো আমার প্রশ্ন। তার জন্য তো ওই যে আপনি বলছেন যে তফাৎ, ভয়ঙ্কর তফাৎ আসছে, তো ভয়ঙ্কর তফাৎ। আমি একদম ফ্যাক্টে আসছি।
সেটা হচ্ছে ডোমকল। কোন ওয়ার্ড শুনবেন দেবনারায়ণবাবু? 5 নম্বর ওয়ার্ড, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী পাচ্ছেন ৩,৯২৭টি ভোট, বাকিরা ভারতীয় জনতা পার্টি 1টি ভোট, সিপিএম 90টি ভোট, কারুর 3 ডিজিটে যাচ্ছে না। 19 নম্বর ওয়ার্ড ৩,৪৬১, পরের জন ভারতীয় জনতা পার্টি 28টা ভোট পাচ্ছেন, জোট প্রার্থী 87টা ভোট পাচ্ছেন। যে ওয়ার্ডে ধরবেন, 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী পাচ্ছেন ৩,৬৯৮টা ভোট, সেখানে বিজেপি প্রার্থী 8, জোট প্রার্থী 82, কেউ 3 ডিজিট ক্রস করতে পারছেন না। 16 নম্বর ওয়ার্ড, মানে আমি বলছি পরপর উদাহরণ দেওয়া যায়, ৩,০৪০টা ভোট তৃণমূল কংগ্রেস প্রার্থী, পাশে জোট প্রার্থী 49, বিজেপি প্রার্থী ততই বছর। আমি বলছি যে কোথায়? আমি আসছি শেলির একটা আপনি কোটেশন দেবেন? হ্যাঁ, দিতে হবে, কারণ কোটেশন না দিলে কাকে টানবেন? না শেলির মিউটেবিলিটি মানে পরিবর্তন, একটা বিখ্যাত কবিতাটার নাম হলো মিউটেবিলিটি, হলো পরিবর্তন। পরিবর্তনের না দাঁড়ান, শেলি অজ্ঞান হয়ে যেত, শেলি অজ্ঞান হয়ে যেত। আমার man's yesterday can may never be like his tomorrow, not may endure but mutability. দেবনারায়ণবাবু, শেলির কোট চলবে না। আমি বলি মানুষের গতদিন মানুষের গতদিন পরের দিনের মতো হয় না। ব্যর্থতা মানে বহুদিনের ব্যর্থতা, পরিবর্তনই ব্যর্থতাকে দূরীভূত করে। এখন আপনি বলছেন না আমি বলি শুনুন, আপনি একটু আগে বললেন ডোমকলে 90% মুসলমান। একটা প্রশ্ন, আপনার প্রশ্নটা হচ্ছে কি আজকে শুনুন একটা ব্যাপার, বিজেপি যে গন্ডগোলটা, তার মানে কি মুসলমানদের একটা বিরাট ভোট ওভাবে হয়নি। মানুষ দেখছে দুটো কারণ, উন্নয়ন আর তার দেখছে কোন স্টেবিলিটি, আমরা কোথায় যাব। মুসলমানদের একটা বিরাট ভোট ওভাবে হয়নি, মানুষ দেখছে দুটো কারণ, উন্নয়ন আর তার দেখছে কোন স্টেবিলিটি, আমরা কোথায় যাব। এই মুহূর্তে আমি আপনাকে বলছি মানুষের স্থায়িত্ব স্টেবিলিটি কার কাছে গিয়ে পাবো? বলেছিলেন কংগ্রেস এবং সিপিএম এর স্থায়িত্ব নেই, কারণ যারা আজকে যে অবস্থায় 30% প্রায় মোহামেডান ভোট, সেই অবস্থার স্টেবিলিটি আজকে কে দিতে পারছে? একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নিয়ে দিতে পারছে, কংগ্রেস সিপিএম এর স্টেবিলিটি দিতে পারছে না। মুসলমানরা 90% 80%। দেবনারায়ণবাবু শেলির কথা বলছেন, আমার একদম মনে হয় এই হলো মোদ্দা কথা, উন্নয়ন আর স্থায়িত্বকে মানুষ ভোট দিয়েছেন। এই কোটেশন দিয়েছিলেন অনিল বসু, নন্দরানী দলের কোটেশন আমি পাইনি, কিন্তু আমি বলছি শেলির থেকে আমার অনিল বসু বেশি মনে পড়ছে। 76%। আমি কয়েকটা কথা আমার চট করে বলি না উচিত সুমন, তুমি একটা খুব ভাইটাল প্রশ্ন করেছো, আমি আসছি। 1 নম্বর কথা হচ্ছে যে আমি মনে করি ইলেকশনটা অবৈধ ইলেকশন, এটা প্রথম। তার মানে কত পার্সেন্টেজ কে পেলো, কোন দল কোন অবস্থানে রয়েছে, এটা ইমমেটেরিয়াল আমার কাছে। কারণ আমি নিজে কোর্টে গেছিল, কোর্ট খারিজ করে দিয়েছে, হতে পারে সবটাই হতে পারে, কিন্তু কোর্টেই সবটা বলে দিতে পারবে এ ক্ষমতা কোর্টের নেই। কারণ কোর্টকে একটা পদ্ধতির মধ্যে চলতে হয়, যেখানে রিটার্নিং অফিসার এবং এরা যা রিপোর্ট দেয় তার সেটা হচ্ছে ভিত্তি। আমাদের যত ছবিতে তোমাদের চ্যানেল সমেত সব চ্যানেল, সেখানে যাদেরকে বন্দুক যারা বন্দুক নিয়ে ছুটলো, সেই বন্দুকগুলোর মধ্যে রিকভার্ড হয়েছে 2টো, বাকিগুলো কোথায় গেল, কারা দিয়েছিল এবং কাদের পকেটে থেকে গেল, কার সঙ্গে। 2 নম্বর হচ্ছে আমি আবারও আমার 10টা আঙুল দেখালাম যেখানে দাঁড়িয়ে হাজার অ্যাপ্লিকেশন হয়েছিল, এটা তো কিন্তু পাননি তো। দেবনারায়ণ বলছি আমার 10টা আঙুলে অ্যারেস্ট মাত্র 10 জন, আমি বলি এটা 10টা মাত্র অ্যারেস্ট। 2 হচ্ছে আমার হাতের আঙুলে কোথাও কোনো কালো দাগ নেই, এরকম হাজার হাজার লোকের রায়গঞ্জের আঙুলে কোনো দাগ নেই, কাজেই তারা ভোট করেনি। 3 নম্বর কিন্তু ভোট হয়েছে। 3 নম্বর হচ্ছে 2টো জিনিস খেয়াল করতে হবে। একটা অংশ তারা ভোট দিয়েছে বলল আমার হাতে রাজনীতিবিদ দাগ রয়েছে, কিন্তু ওরা বলছে দাগ দিলে রাজনীতিবিদের বক্তব্য তো বিশ্বাসযোগ্য না, ভোট কোনো বিশ্বাসের না। মানুষের কাছে যান, আমি তো মানুষকে উত্তর দিচ্ছেন, আপনাদের কথায় লোকে হাসে। না না, আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি বলছি আমার খুব অন্যায় হবে সুমন একটা কথা না বললে। না না ঠিক আছে, কিন্তু সিকুমাদা এখানে আমার প্রশ্ন আছে, না অরূপবাবুর একটা উত্তর না দিলে আমি খুব অন্যায় করব। তা হচ্ছে উনি স্বাধীনতার পরে প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা হলো নাকি একটা, আমি ওনাকে মনে করিয়ে দিই যে স্বাধীনতারও আগে যখন 3 জন জিতেছিল, রতনলাল ব্রাহ্মী ছিলেন একজন এবং ওই পাহাড় থেকে জিতে এসেছিলেন, 1।
2 নম্বর, পরবর্তীকালে রতনলাল ব্রাহ্মী, তাকে নিয়ে অনেক সিনেমা হয়েছে, নাটক হয়েছে, মানুষ অনেক ঘটনা জানে। সেই ভদ্রলোক তো এমপি সিটে ইলেকশনে জিতে গেছিলেন। এবং আমি যেটা বলতে চাইছি, সমতল আর পাহাড় এই সিম্বল হয় না, দল তো রাজনৈতিক দল। আমরা কি দুটো জায়গা কি ভাগ করে দিলাম? আমার বক্তব্য যে আমরা কোথাও একটা খণ্ডচিত্র ধরছি না, তো কোনো সন্দেহ নেই যে 3টি পুরসভা এলাকায় প্রচন্ড অশান্তি হয়েছে, দারুণ অশান্তি। হ্যাঁ, কিন্তু সেইটা এই গোটাটা না হলে ফলাফলটা উল্টো হতো, এই দাবি আপনি করবেন? অবশ্যই উল্টো। কি করে? অবশ্যই উল্টো। না, এত সন্ত্রাস তুমি পাচ্ছ 15%, এক জায়গায় পাচ্ছ 23%, হয় না। এটা সন্ত্রাস আপনারা না করে কোনো সিআরপিএফ দিয়ে কেন করলেন? পাহাড়ে করতে পারবে, এখানে তাহলে কোন ভারতের কোন রাজ্যে তুমি এখানে কেন করতে পারবে? লোক চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনে নেব ঠিক এই নিয়ে, ওই পূজালীর 9 নম্বর ওয়ার্ড নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন। সমতলের 3 পুরসভার ভোটে রিভলভার বোম দেখেছে রাজ্যবাসী। ফল ঘোষণার পরও তা নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তুঙ্গে তরজা। পুরভোটের দিন পূজালীর 9 নম্বর ওয়ার্ডে এবিপি আনন্দ সাংবাদিকের প্রশ্নের মুখে পড়ে পালাতে গিয়ে সশস্ত্র দুষ্কৃতীদের ঝুলি থেকে বেরিয়ে এসেছিল বোমা। উইকেট এখানে কেন? উইকেট দাদা, উইকেট কেন? উইকেট নিয়ে কোথায় যাচ্ছেন দাদা? উইকেট নিয়ে কোথায়? এই যে বাইকের নাম্বার প্লেটও মোছা, আপনারা কোথায় যাচ্ছেন? কোথায় কোথায়? বিজেপি সমর্থিত, বিজেপির কাছে যাচ্ছি। স্যার বিজেপি সমর্থিত? হ্যাঁ। এটা কি আছে? পদ্মাবতী, এটা কি আছে দাদা? এটা কি? বোমা ভর্তি, ব্যাগ ভর্তি বোমা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যাগ ভর্তি বোমা। বিজেপি আগেই দাবি করেছে তাদের নাম করে দুষ্কৃতীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, কিন্তু তৃণমূল আবার এই বিষয়টিকেই হাতিয়ার করছে। কারণ ফল ঘোষণার পর দেখা যাচ্ছে পূজালী পুরসভার ওই 9 নম্বর ওয়ার্ডে জিতেছে বিজেপি। ওই 9 নম্বর ওয়ার্ডে যখন ভোট হচ্ছিল, তখন একটি চ্যানেল তার সাংবাদিক চিৎকার করছিল, ওই তো বোমা, ওই তো বোমা বলে চিৎকার করে তারা করছিল, এবং খুব সাহসিকতার সঙ্গে সে কাজটা করেছে, সাংবাদিকতার কাজ। এবং তাকে জিজ্ঞাসা করা হয় কোথায় চলেছেন, বললাম বিজেপির অফিসে, আই কোর্ট বিজেপির অফিসে। সেই 9 নম্বরে তাহলে কিভাবে বিজেপি প্রার্থী জয়যুক্ত হলো? বিজেপি পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ হয়েছে। তাদের দাবি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হোক। আপনাকে আমরা জানিয়েছি, উনি যেন হোম মিনিস্টার বা কেন্দ্রীয় সরকারকে জানান, পাহাড়ে 4টি পুরসভার নির্বাচনে আধা সামরিক বাহিনী সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল, তাই সেখানে কোনো গন্ডগোল হয়নি। জিনিস প্রমাণ হয়ে গেছে, পশ্চিমবাংলায় যে কোনো নির্বাচন যদি করতে হয় প্যারামিলিটারি ফোর্স দিয়ে করতে হবে। কংগ্রেসও একই দাবি করছে। পাহাড়ের জন্য কেন্দ্রীয় বাহিনী, কারণ পাহাড়ে গুরুং আছে, সেখানে তৃণমূলের হারমাদ বাহিনী, দুর্বৃত্ত বাহিনী, মাস্কেট বাহিনী, রাইফেল বাহিনী, সকেট বাহিনীর রংবাজি চলবে না। সমতলে সেখানে আমরা যা খুশি তাই করতে পারবো, সেখানে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে না। তৃণমূল অবশ্য বলছে মানুষের সমর্থন না পেয়ে সন্ত্রাসের আষাঢ়ে গল্প ফাঁদার চেষ্টা করছে বিরোধীরা। এবিপি আনন্দ। আমি একটা কথা বলতে চাই, দেবনারায়ণ বাবু জানেন রায়গঞ্জে বিজেপি প্রার্থীদের ভোট দিতে পারেনি, পূজালী তাকে ভোট দিতে দেয়নি, বলছে তোমার ভোট পড়ে গেছে। পূজালীতে টিভিতে দেখলাম ঘটনা ঘটেছে, একজনরা এটা ভোট হয়েছে টিপছে আর আরেকজনরা সে ভাঙছে, দুটো জিনিস তো এক হতে পারে না। দুটো জিনিস এক হয়, তাহলে কারা করে? সুতরাং আপনি একটা সত্য তথ্য শুনবেন, সেটা হচ্ছে পূজালীর একটা বুথ, ভোটার সংখ্যা 688, ভোট পড়েছে 682টা। আমরা খোঁজ নিয়ে দেখিয়েছি, দেখাবো আপনাদের, যে এদের মধ্যে 14 জন ভোটার পৃথিবীতেই নেই, মারা গেছেন, মৃত্যু হয়েছে। তো এখানে তো হতে পারে, আমি তো বলছি কিন্তু তাহলে ভালো কাজ করবেন বলে 2 থেকে 3% যারা বুথ দখল করলো আর যারা মেশিন ভাঙলো, দুপক্ষকেই তো পুলিশ আটকাবে, প্রশাসনের দায়িত্ব। এই বেসিক জায়গাটা তো আসতে হবে। নিঃসন্দেহে আপনাদের দেখালাম যে পূজালী 9 নম্বর ওয়ার্ড ছবিটা, আর পূজালীর যে ঘটনাটা আপনাদের সামনে রাখলাম, তথ্য যেখানে গড়মিলের ইঙ্গিত করছে। দেখুন ভোটের দিন গুলি বোমা দেখেছে পূজালী। ভোটের ফলে দেখা গেল পূজালীতে ভুতুড়ে ভোট।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পূজালীর 10 নম্বর ওয়ার্ডের 22 নম্বর বুথে মোট ভোটার 688। এর মধ্যে অন্তত 14 জন মারা গিয়েছেন, অর্থাৎ সর্বোচ্চ ভোট পড়ার কথা 674 জনের, অথচ ভোট পড়েছে 682টি। বিরোধীদের প্রশ্ন, ভোট কি তাহলে ভূতে দিল? উত্তরের খোঁজ করেছে এবিপি আনন্দ। এবিপি আনন্দ খোঁজ করে দেখেছে পূজালীর 10 নম্বর ওয়ার্ডের ভোটার লিস্টে নাম থাকা বেশ কয়েকজন ইতিমধ্যেই মারা গিয়েছেন। এর মধ্যে আমরা সন্ধান পেয়েছি 14 জনের। তাদের প্রত্যেকের বাড়িতে গিয়েছি আমরা। এরা সকলে মারা গেলেও সবার নামই ভোটার লিস্টে রয়েছে। দ্বিজেন মুখোপাধ্যায় আপনার কে হয়? আমার শ্বশুর মশাই। উনি কি বেঁচে আছেন? না, মারা গেছেন। কবে? 1 বছর হয়েছে। ভোটার লিস্টে ওনার নাম কাটিয়েছেন? না, কাটানো হয়নি। কিন্তু ভোটার লিস্টে নাম থাকলেও মৃত ব্যক্তি তো আর ভোট দিতে যাননি। তাহলে যে বুথে সর্বোচ্চ 674টি ভোট পড়ার কথা, সেখানে 682টি ভোট পড়লো কিভাবে? আপনার শ্বশুর মশাই এবারে ভোট দিয়েছে? শ্বশুর মশাই তো মরে গেছে, কি করে ভোট দেবে? কবে? হ্যাঁ, 3-4 বছর হলো মরে গেছে। আপনার শাশুড়ি মা ভোট দিয়েছেন? না। কেন? মারা গেছেন। কবে? 2 বছর। আর আপনি ভোট দিয়েছেন? না, আমার ভোট দিতে গেছিলাম, হয়নি। এটাকে যুগল দাস, এটাকে বিনাপানি দাস। এটা কি হয় তোমার? ঠাকুমা। আর এটা? দাদু। দাদু আর ঠাকুমা। আচ্ছা, এই যুগল দাস আর বিনাপানি দাস এবারে ভোট দিয়েছে? না, উনি মারা গেছেন তো আগে। দুজনেই? হ্যাঁ। শান্তিমুখী হয় আপনার? আমার ছেলে মারা গেছে, গত 6 মাস হল। ভোট দিতে গিয়েছিল, ওরা বললো ভোট হবে না, তাই চলে এসেছি। অনেকে মারা গিয়েছেন, অনেকের আবার দাবি ভোট দিতে পারেননি। তাহলে কোন জাদুতে 22 নম্বর বুথে এত ভোট পড়লো? অঙ্কের হিসাব বলছে মৃতদেরও ভোট পড়েছে। তাহলে প্রশ্ন উঠছে, মৃতরাও কি আজকাল ভোট দিতে আসে? তাহলে কি ভুতুরে ভোটে জিতলেন নির্দল প্রার্থী রিঙ্কু নস্কর? এটা তো নির্বাচন কমিশনের দেখার ভার, এটা আমরা দেখতে পারবো না, আমরা এই বিষয়ে কিছু জানি না। 46 ভোটে নির্দল প্রার্থী হিসেবে জেতার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে যোগ দেন রিঙ্কু নস্কর। মমতা ব্যানার্জির আদর্শ মনোপ্রাণিত হয়ে আমি এলাকার কাজ করার জন্য তৃণমূলে যুক্ত হল। বিরোধীরা কটাক্ষ করে বলছে, যেখানে ভূতে ভোট দেয় সেখানে নির্দলও জিতে যায়। পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। এই ছিল রুমাল, হঠাৎ হয়ে গেল বেড়াল। প্রায় সেই রকম একেবারে ফলাফলের দিন রাতারাতি দল পরিবর্তন, একজন নয় দুজন জয়ী প্রার্থীর, তাও দেখলো বাংলা ডোমকলে। দেখাবো আপনাদের। একেবারে প্রথম বলেই ছক্কা। প্রথম ভোটে ডোমকল পুরসভা দখল করলো তৃণমূল। সবুজ ঝড়ে উড়ে গেল বিরোধীরা। ডোমকল পুরসভার 21টি ওয়ার্ডের মধ্যে 20টি ওয়ার্ডেই আপাতত তৃণমূলের দখলে। 21 নম্বর ওয়ার্ডে জোট প্রার্থী হিসেবে জিতেছেন কংগ্রেসের বিল্লাল শেখ। পুরো ভোটের ফলে ডোমকলে 18টি ওয়ার্ডে জেতে তৃণমূল, কিন্তু ফল ঘোষণা হওয়া মাত্র 9 এবং 20 নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীরা তৃণমূলে যোগ দেন। 9 নম্বর ওয়ার্ডে জোটের প্রার্থী ছিলেন কংগ্রেসের আসাদুল ইসলাম। 20 নম্বর ওয়ার্ডে জোটের প্রার্থী ছিলেন সিপিএম-এর রফিকুল ইসলাম। এর মধ্যে রফিকুল পুনর্নির্বাচনের আগেই সৌমিক হোসেনের সঙ্গে দেখা করে জল্পনা উস্কে দেন। মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে হয়তো মানুষ চাইছে, আমি স্বেচ্ছা জয়েন করেছি। খারাপ বলতে আপনার পশ্চিমবঙ্গের সংগঠন সেভাবে নাই। নির্বাচন আগামী দিনে মানুষের পাশে দাঁড়িয়ে যে নির্বাচন করবে, মানুষের সহযোগিতা করবে, সে সমর্থ নাই। তবে কংগ্রেসের দাবি, ভয় দেখিয়েই জোট প্রার্থীদের দলে টেনেছে তৃণমূল। তারা ওখানে দাঁড়াতে পারবে না। তারা তৃণমূলে যাওয়ার আগে থেকেই তাদের উপর অনেক কিছু চলছে। একটা রাষ্ট্র শক্তির বিরুদ্ধে আজকে দাঁড়িয়ে, মানে কংগ্রেস আর ক্রাইম সমান সমান করে দিয়েছে। কংগ্রেস করার অর্থ ক্রাইম করা। তৃণমূল অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। এটা দিক নির্দেশ করে মমতা ব্যানার্জির প্রতি মা মাটি মানুষের আস্থা ভরসা। দুটো প্রার্থী জিতা মাত্র কাউন্টিং থেকে বেরিয়ে এসেই মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বললেন। মুর্শিদাবাদ বরাবরই অধীর চৌধুরীর গড় বলে পরিচিত। ডোমকলে সিপিএম অত্যন্ত শক্তিশালী। ডোমকলের বিধায়ক সিপিএম-এর আনিসুর রহমান। গত লোকসভা ভোটে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে জিতেছেন সিপিএম-এর বদরুদ্দোজা খান।
এই প্রেক্ষাপটে মুর্শিদাবাদ দখল করতে দীর্ঘদিন ধরেই মরিয়া তৃণমূল। সম্প্রতি সেই দায়িত্ব শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এবং সৌমিকের জোড়া ফলায় আধিপত্য বিস্তার করে ডোমকল দখল করল তৃণমূল। যদিও এই জয় তৃণমূলের নয়, পেশি শক্তির বলে দাবি বিরোধীদের। নির্বাচন হলো না, তাই জয় পরাজয় কিভাবে নির্ধারিত হবে, আমার এটাই প্রশ্ন সাধারণ মানুষের কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। ডিএম, এসপি, পুলিশ, অর্থ, মস্তান, খুনি, ডাকাত সবাইকে ব্যবহার করতে হলো। তার কারণ মমতা ব্যানার্জি নিজের উপরে বিশ্বাস, আস্থা হারিয়ে ফেলেছেন। এই জিনিস কিন্তু একদিন আপনার বিরুদ্ধে প্রয়োগ হবে, মিলিয়ে নেবেন আপনি। রায়গঞ্জেও তৃণমূল জেতা কোনো সুযোগ ছিল না, কিংবা ডোমকলেও তৃণমূল জেতা কোনো সুযোগ ছিল না, ওটা কোনো ভোট হয়নি। ক্লিয়ার হয়ে গেল যে জিততে গেলে জবরদস্তি পুলিশ এবং গুন্ডা বাহিনীকে নিয়ে ভোট লুট না করলে তৃণমূলের জেতার কোনো সুযোগ নেই। তৃণমূল অবশ্য বিরোধীদের কথায় আমল দিতে নারাজ। জোটের রয়েছেন তারা বলছেন এই জয় সন্ত্রাসের জয়। তার সন্ত্রাসের জয় হলো তার প্রার্থীরা যারা জিতেছে তারাই তো বলছে কিসের জয়। তারাই তো নিজের মুখে বলছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে না, সিপিএম পার্টি সন্ত্রাস করে। তারা তো কংগ্রেস সিপিএম এর প্রার্থী, আমরা বলছি না, তারা বলছে। ডোমকল পুরসভায় তৃণমূল একাই পেয়েছে প্রায় 76% ভোট, বাম কংগ্রেসের জোট পেয়েছে 19% ভোট, বিজেপি পেয়েছে মাত্র 1.39% ভোট। ডোমকল জয়ের মধ্য দিয়ে মুর্শিদাবাদের 8টি পুরসভাই এখন তৃণমূলের দখলে। এবিপি আনন্দ। রিজু, শুধু রাষ্ট্রশক্তির ঘাড়ে দোষ চাপালে হবে না। এটা কিন্তু জয়ের দিন যখন জয়ী প্রার্থী অন্য দলে যায়, তোমায় মানতেই হবে এটা সংগঠনের ব্যর্থতা। আমি রায়গঞ্জে ধরি 4 বারের বিধায়ক, 22 বছরের পুরো চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত। রায়গঞ্জ নাকি সবসময় লোকে বলেন যে মোহিতময়। সেই মোহিত সেনগুপ্ত হেরে গেলেন এবং মোট 27টা আসনের মাত্র 2টোতে কংগ্রেস জিততে পারলো জোট করে। এটা সংগঠনের ব্যর্থতা না, আমি সেটা মানতে পারবো না। সংগঠনের ব্যর্থতা যদি হতো তাহলে 2016-তে জোট জিততো না ডোমকলে। 1 বছরে এমন কি ভয়ঙ্কর ব্যর্থতা হলো যে 1 বছরে ভোটের জয়ের আবির মেখে দুজন প্রার্থী, একজনও নয় দুজন প্রার্থী চলে গেলেন অন্য দলে। সংগঠনের ব্যর্থতা নয়? না, সংগঠনের ব্যর্থতা নয়। তার কারণ হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে যখন লড়াই, তখন রাষ্ট্রের অপারেশন, রাষ্ট্র তোমার যুক্তি ধরছি, তাহলে সেরম লোককে টিকিট দাওনি কেন যে রাষ্ট্রের বিরুদ্ধে সিদ্ধারা সোজা করে লড়তে পারবেন? এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে সুমন, তোমাকে খুব ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, তাহলে আমার তোমার দলে সেরম লোক নেই? না না না, প্রশ্ন সেটা না। প্রশ্নটা হচ্ছে আজকে গ্রাসরুট লেভেলে যারা সংগঠন করে, লোয়েস্ট লেভেলে সংগঠনটা তৈরি হয়। মানে কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু থ্রাইভ করে না সুপিরিয়ার লিডারশিপের ওপরে। পলিটিক্যাল পার্টি, এটা আমার অ্যানালিসিস, আই মে বি রং, পলিটিক্যাল পার্টি থ্রাইভ করে কিন্তু গ্রাসরুট লেভেলের অর্গানাইজেশনের ওপরে। সেইখানে যদি সিরিয়াস একটা ডেন্ট তৈরি হয়, যে ডেন্টটা তৃণমূল করেছে 3 রকমভাবে। এক হচ্ছে মামলা, একের পর এক মামলা। আমি একাধিক মামলা, অসংখ্য মামলা করছি, একাধিক মামলা, কোনো প্রয়োজনীয়তা নেই মামলা করে। তখন দুটো জিনিস মানুষ ভয় পায়, সাধারণ গ্রাম্য লোক। কোনো দুর্বলতা ছাড়া ডেন্ট হয়? না না না, ডেন্ট হয়। আমি শেষ করি। সবচেয়ে বড় প্রমাণ ডেন্ট যে হয় তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে মানস ভূঁইয়া। জয়দেব জানার মামলায় মানস ভূঁইয়া খুনি, তার বিরুদ্ধে মামলা। যে মুহূর্তে সে তৃণমূলে সুইচ ওভার করে গেল, তার বিরুদ্ধে মামলাটা আর হলো না। সো দিস ইজ দ্য প্রেসার ট্যাকটিক্স দ্যাট ইজ অ্যাপ্লাইড। না রিজু, তুমি দেখো এই মুর্শিদাবাদ থেকে শুরু করো, এই বিধানসভা ভোটে তৃণমূলের প্রায় 55% অতিরিক্ত ভোট বেড়েছে। শুধু তখন তো ভালো ভোট হয়েছিল। রিজু, তুমি দেখো এই মুর্শিদাবাদ থেকে শুরু করো, এই বিধানসভা ভোটে তৃণমূলের প্রায় 55% অতিরিক্ত ভোট বেড়েছে। শুধু তখন তো ভালো ভোট হয়েছিল। তৃণমূল শোনো, ব্যাপারটা না, এই জিনিসটা তোমরা রাখতে পারছো না, বক্তব্য নেই। তোমরা রাখতে, তোমাদের লোকজনকে রাখতে হবে। কি দিয়ে রাখবে? কি দিয়ে রাখবে? এটা তো তোমাদের ভালো ভোট হয়েছে, এটা দিয়ে রাখা যায়। সেই জিনিসটা 55% তৃণমূল বেশি ভোট পেল। কি দিয়ে রাখা কি করে কথা নয়? এটা কি ভাবে জি আমার একটা প্রশ্ন, এই যে দুজন জেতা প্রার্থী, জোটের প্রার্থী, তাদের এমন কি বোধিপ্রাপ্ত হলো যে তারা জেতার দিন বুঝতে পারলেন মমতা ব্যানার্জি বিশাল উন্নয়ন নিশ্চয়ই ভাবতে পারেন। আমার ওখানে গেলে উন্নয়নটা আমার কাছে কেন জানতে পারেননি? আমার কাজটা ভালো হবে, আজকে আমার ওয়ার্ডের কাজটা ভালো হবে, সেখানে যেতে পারেন না। শুনুন, আমার ওয়ার্ডের কাজটা ভালো হবে আমি যদি এটা ভাবতে পারেন, তার কি অবস্থা?
প্রশ্ন হচ্ছে তোমরা তোমাদেরটা রাখতেই পারো। আমাকে একটা এরপরে রাষ্ট্রীয় পরিকাঠামো অন্য রাজনৈতিক দলের লোক জিতলে সে কাজগুলো পরিষেবা পাবে না, সেটা কোন বইয়ে লেখা আছে? পরিষেবা পাবে না। আর সেটাই তো তার থেকেও বড় প্রশ্ন, আবার আমি সেই প্রার্থীকে কেন একটা দল বাঁচবে যিনি ভোটের দিন অন্যদিকে অন্য দলে চলে যাবেন? তোমাকে রুট কজটা বুঝতে হবে। সমস্যাটা একজন প্রার্থী, তাকে প্রার্থী করা হলো, তাকে কংগ্রেসের আজকের ফলাফলটা দ্রুত আপনাদের দেখাবো। সমতলের 2 পুরো ভোটের ফলে কংগ্রেস সিপিএমকে জোর ধাক্কা দিল তৃণমূল। টানা 15 বছর কংগ্রেসের হাতে থাকা রায়গঞ্জ পুরসভা ছিনিয়ে নিল তারা। তৃণমূলের দাপটে সেখানে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বাম কংগ্রেস জোট। রায়গঞ্জ পুরসভার 27টি ওয়ার্ডের মধ্যে 24টি ওয়ার্ডে গিয়েছে তৃণমূলের ঝুলিতে। বাম কংগ্রেস জোট জিতেছে 2টি ওয়ার্ডে। এই 2টি ওয়ার্ড হলো 4 ও 14 নম্বর ওয়ার্ড। এখানে জিতেছেন কংগ্রেস প্রার্থীরা। 6 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি। আমাদের যে প্রত্যাশা ছিল তার থেকে আমরা বেশি সিট পেয়েছি। আমাদের দলেরও দায়িত্ব বেড়ে গেছে যে এই মানুষের কাছে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি সেগুলোকে পালন করা। গত বছর বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্র থেকে জয়ী হন জোট প্রার্থী তথা কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। তৃণমূল প্রার্থীকে তিনি হারান 51,247টি ভোটে। রায়গঞ্জ পুরো ভোটে 26 নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা প্রাক্তন পুরপ্রধান মোহিত সেনগুপ্ত তৃণমূলের কাছে হারলেন 42টি ভোটে। রায়গঞ্জের বিধায়ক কংগ্রেসের, এমপি সিপিএমের এবং 4 বারের বিধায়ক 25 বছরের পৌরপ্রধানের পরাজয়, এটা দিক নির্দেশ করে মমতা ব্যানার্জির প্রতি মা মাটি মানুষের আস্থা, ভরসা। যদিও কংগ্রেসের অভিযোগ তৃণমূল ভোট লুট না করলে এই ফল কখনোই হতো না। পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনে বিশেষ করে দমকল, রায়গঞ্জ, পূজালি নির্বাচন হলো না, তাই জয় পরাজয় কিভাবে নির্ধারিত হবে? আমার এটাই প্রশ্ন সাধারণ মানুষের কাছে, বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। মোহিত সেনগুপ্ত হেরে গেছেন। কেউ হারেনি, চ্যালেঞ্জ করছি। একই অভিযোগ সিপিএমেরও। ওখানে জবরদস্তি করে সব ভোট নেব বলেও তৃণমূল যে সবকটা আসন পেল না, এটা ক্লিয়ার হয়ে গেল যে জিততে গেলে জবরদস্তি পুলিশ এবং গুন্ডা বাহিনীকে নিয়ে ভোট লুট না করলে তৃণমূলের জেতার কোনো সুযোগ নেই। রায়গঞ্জে তৃণমূল পেয়েছে 56% ভোট, কংগ্রেস বামেদের জোট পেয়েছে 34% ভোট, বিজেপি পেয়েছে 8.32% ভোট। রায়গঞ্জ পুরসভা তৈরি হয় স্বাধীনতার 4 বছর পর 1951 সালে। বহু ইতিহাসের সাক্ষী এই পুরসভায় বুধবারও লেখা হলো এক নতুন অধ্যায়। তৈরির 66 বছর পর এই প্রথমবার রায়গঞ্জ পুরসভার রাশ গেল তৃণমূলের হাতে। সনদ ঝা ও সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর। মহিদুল, সম্পূর্ণ যদি মুদ্রার আরেকটা পিঠ দেখি, আমি যদি দেবনারায়ণবাবুর একটা যুক্তি নিই যে এখন একটা সম্পূর্ণ সামগ্রিকভাবে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। ডোমকলের যে ভোটে তৃণমূল কংগ্রেস যা পেয়েছে কোনো সন্দেহ নেই অস্বাভাবিক, 76% ভোট। জোট পেয়েছে 19%, বিজেপি 1%-র আশেপাশে, সামান্য বেশি। আমি বলছি যে 90% গত জনগণনাও যদি দেখো ডোমকল ব্লকের, সেখানে সংখ্যালঘু ভোট। কোথাও কি এই যে ফিগারের বিভ্রান্তি, ফিগার নিয়ে নানা প্রশ্ন, রিগিংয়ের অভিযোগ, এটা ছাপিয়েও কোথাও মুসলিম ভোট কি কনসলিডেট করছে? কোথাও এই পোস্ট ইউপি ইলেকশন সিনারিওতে কোথাও সংখ্যালঘু ভোট জোট বাঁধছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে, কনসলিডেট করছে আরও? আমি এই ব্যাপারটা এইভাবে দেখি না। তার কারণটা হলো যে ভারতবর্ষে মাইনরিটি ভোট নিয়ে যত রকমের গবেষণা আছে, সিএসডিএস এর মূল পোস্ট পোল যে সার্ভে, সেটাই একমাত্র আমাদের কাছে বিজ্ঞান ভিত্তিক একটা সার্ভে যার উপর আমরা কিছু কথা বলতে পারি। সেটা সবসময় এটাই দেখাচ্ছে যে মুসলিম ভোট কোনো একটা মনোলিথিক নয়, মানে কোনো একভাবে কোনো, এটা ভারতবর্ষের যে কোনো কাস্ট এবং কমিউনিটির ক্ষেত্রেই সত্যি যে কখনোই মুসলিমরা 100% একটা কোনো পার্টিকে ভোট দেয় না। ধরুন গত বিধানসভাতে যদি দেখেন, তুমি বলছো একদম বালকে ওইভাবে যায়, কখনো হয় না। দমকল কি করে ব্যাখ্যা করবে? ধরুন গত 2016-র যে বিধানসভা নির্বাচন, 6% মুসলিম ভোট বিজেপিতে গেছে। লোকসভা 2014-তে 10% মুসলিম ভোট বিজেপিতে গেছে। পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন, তাহলে এখানটায় কিন্তু একটা বড় অংশের সেকুলার এবং লিবারাল যে জনতা সেটা আছে। এটা মুসলিম অমুসলিম মানে ধর্মনিরপেক্ষ একদম।
যে ভোটটা যে যারা সংখ্যালঘুদের মধ্যে থেকে আপনি যদি দেখেন এই ইমাম বরকতির বিরুদ্ধে যারা খড়গহস্ত হয়, তারা বলে যে ওখানে মসজিদে ইমাম আমাদের প্রতিনিধি নন, তেমনি এই পশ্চিমবঙ্গে বিজেপিকে রিজেক্ট করার মতো লোক প্রচুর আছে, যেটা আমরা এইবারের নির্বাচনে দেখলাম যে বিজেপি এখানে থার্ড পজিশন পাচ্ছে। এবং পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটটা এটাই যে গত 40-45 বছর যদি আপনি দেখেন যে বড় যে জাতীয় পার্টি, সেটা আপনি কংগ্রেস বলুন এবং বিজেপি বলুন, তারা ক্ষমতার 1000 কিলোমিটারের আশেপাশে নেই আর কি, কিন্তু তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি। কেন আলোচনা করি? কারণ তারা বড় জাতীয় দল বলে। এবার যদি আপনি পশ্চিমবঙ্গের কনটেক্সট যদি দেখেন, তাহলে পশ্চিমবঙ্গে আপনি দেখবেন একটা ওয়ান ডমিনেন্ট পার্টি সিস্টেম বহুদিন ধরেই চলছে। ভারতবর্ষে অন্য জায়গায় এই ওয়ান ডমিনেন্ট পার্টি সিস্টেম ভেঙে গেছে। 67 সালেই কংগ্রেসের ওয়ান ডমিনেন্ট পার্টি সিস্টেম ভেঙে গেছে। তারপরে আরেকটা ওয়ান ডমিনেন্ট পার্টি সিস্টেম তৈরি হলো ওই ট্রানজিশনাল পিরিয়ডটা, আবার একটা তৃণমূলের সময় একটা ওয়ান ডমিনেন্ট পার্টি সিস্টেম তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু এখনো টোটাল হেজিমনির দিকে যায়নি। কারণ তৃণমূল 45% ভোট পেয়েছে বিধানসভায়, যেটা বামেরা কিন্তু মধ্য গগনে 50-52% সবসময় ভোট পেত। এবং এই যে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, যেটা আমরা গত বিধানসভাতে একটু উঁকিঝুঁকি দেখেছিলাম তৃণমূলের, এখন দেখছি পাহাড়ে আবার তারা ঢুকছে। অর্থাৎ সেই তৃণমূলের গ্রাফটা কিন্তু এখনো ওপরের দিক। পশ্চিমবঙ্গে আলটিমেটলি আপনার হচ্ছে ইস্যু ভিত্তিক রাজনীতি। তাহলে এবার অপোজিশনের যে সমস্যাটা 2016 সালের ক্ষেত্রেও দেখা গেছিল, এবং এখানেও বিজেপি যেটা করলো যে রামনবমী করে একটা সেন্সেশনালিজম করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে রাম, শ্যাম, যদু, মধু, রমা কৈবর্ত এবং হাসিম শেখ প্রত্যেকেই হচ্ছে তৃণমূলকে এখন ভোটটা দিচ্ছে ওই ওয়ান ডমিনেন্ট পার্টি সিস্টেমের মধ্যে। এবার এটা কেন হচ্ছে? তার কারণটা হলো যে পশ্চিমবঙ্গে হচ্ছে একটা পার্টি সোসাইটি। পশ্চিমবঙ্গে এখানটা হচ্ছে জাতপাতের কিংবা ধর্মের যে ধরনের যে মানে মারামারি, সেটা কিন্তু তেমন রাজনৈতিক দলের হিসেবে হয়। এবার যেহেতু রাজনৈতিক দলই একমাত্র পেশা, সেটাই একমাত্র জীবিকা, বাকি এখানে অন্য কিছু জীবিকা নেই, কারণ বাকি ইনস্টিটিউশনগুলো উইক হয়ে গেছে, বাকি ইনস্টিটিউশনে গিয়ে কিছু হবে না। পরে ওই যে রাজনীতি যে শাসক মানুষ একটা দলকে আঁকড়ে ধরছে, এবং যারা শাসক দল খুব স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ তাদের প্রতি আকৃষ্ট হবে। পশ্চিমবঙ্গে ভোট কেন্দ্রিক যে ভায়োলেন্স, সেটা অনেক বেশি হয় অন্য রাজ্যের তুলনায়, কারণ এখানে এমপ্লয়মেন্টের অপরচুনিটি। মইদুল আরেকটা দৃষ্টিকোণ দিল যে রাজনীতির ওপর পশ্চিমবঙ্গের মানুষের নির্ভরতা নানা কারণে অনেক বেশি, এবং খুব স্বাভাবিকভাবেই শাসক দল নির্ভরতা অনেক বেশি, এবং এই নির্বাচনেও তার প্রতিফলন পড়তে পারে। একটা দৃষ্টিকোণ আমরা দেখলাম। আরেকটা দৃষ্টিকোণ বলছে যে সংখ্যালঘু ভোট ব্যাংক আরও বেশি করে উত্তরপ্রদেশের নির্বাচনের ফলাফলে পরবর্তীকালে তারা আকৃষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। দেখুন, 2011 জনগণনা অনুযায়ী মুসলিম জনসংখ্যার নিরিখে রাজ্যগুলির মধ্যে তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ। জম্মু কাশ্মীরে মোট জনসংখ্যার 69.13% মুসলিম। এরপরই রয়েছে অসম, সেখানে 34.22% মুসলিম। তৃতীয় স্থানে পশ্চিমবঙ্গ, মোট জনসংখ্যার 27.1% মুসলিম। রাজ্যের মুসলিম ভোট ব্যাংকের সিংহভাগই 2011 থেকে তৃণমূলের দিকে ঝুঁকতে শুরু করলেও যত দিন এগোচ্ছে ততই কি তার প্রায় পুরোটাই ঘাসফুলের বাক্সে চলে এসেছে। উত্তরপ্রদেশের ভোট পরবর্তী প্রেক্ষাপটে এ রাজ্যে 7টি পুরসভার ভোট হলো। এর মধ্যে সকলের বিশেষ নজর ছিল ডোমকলের দিকে, কারণ ডোমকল ব্লকের প্রায় 90%ই মুসলিম। ডোমকল একদিকে যেমন সিপিএম এর শক্ত ঘাঁটি, তেমনি কংগ্রেসও এখানে শক্তিশালী। এই প্রেক্ষাপটে ডোমকলের মুসলিম ভোটাররা কোন পথে হাঁটেন সেদিকেই সবার নজর ছিল। আর ভোটের ফল বলছে সংখ্যালঘু অধ্যুষিত ডোমকলে তৃণমূল একাই পেয়েছে 76% ভোট। অর্থাৎ ভোটের ফল অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ মুসলিম ভোটার সিপিএম কিংবা কংগ্রেস নয়, তৃণমূলের ওপর আস্থা দেখিয়েছে। কংগ্রেস বিজেপি দাবি করছে ভোটই যেখানে হয়নি সেখানে ভোটের এই ফলের আবার তাৎপর্য কিসে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন খেলা যখন হয়েছে তখন শেষ স্কোর লাইন দেখেই ম্যাচ বিশ্লেষণ করতে হয়। আর তাই মুসলিম ভোটের এভাবে তৃণমূলের দিকে প্রায় পুরোটাই চলে যাওয়া বিশেষ কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত করছে না তো। প্রশাসনিক সভা হোক কিংবা দলীয় জনসভা, মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার বিজেপিকে আক্রমণ করে চলেছেন। বিজেপি কি করে? কোনো পুজো করে না, আমাদের ধর্মের স্লোগানগুলো লাগিয়ে একটা গেরুয়া ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে আমরা কারা দাঙ্গা যারা, আমরা কারা দাঙ্গা করা, আমরা কারা ভাগ করা, এটাই করে। हम परिष्कार एक बात कहेंगे, हम सब कुछ करेंगे, लेकिन दंगा फासाद हम करने नहीं देंगे। ना जाने बांग्लार सभ्यता, ना जाने मानविकता, শুধু খুন করতে পারে আর দাঙ্গা করতে পারে, এদের থেকে সাবধান হন।
বিজেপিকে এই লাগাতার আক্রমণই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিভিডেন্ড দিচ্ছে? তিনি যত বিজেপিকে আক্রমণ করছেন কিংবা বিজেপি যত তাকে আক্রমণ করছে, ততই কি মুসলিম ভোট আরো বেশি করে তৃণমূলের ঝুলিতে চলে আসছে? উত্তরপ্রদেশে বিজেপির বিপুল জয় এবং যোগী আদিত্যনাথকে মোদী মুখ্যমন্ত্রী করার মতো তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের জেরেই কি এ রাজ্যেও কংগ্রেস সিপিএমের অবশিষ্ট মুসলিম ভোটটুকুও পুরোপুরি মমতার ঝুলিতে চলে আসছে? আজকের ভারত জুড়ে যে বিজেপির যে অভ্যুত্থান চলছে, এগিয়ে যাওয়া চলছে, এক আগ্রাসী ভূমিকায় রয়েছে। রায়গঞ্জের নির্বাচনে যে ফল এলো এবং দমকলের যে ফলটা এলো, এবং দমকলে আমরা জানি প্রায় 95 থেকে 97% মানুষ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের, এবং তারা মোটামুটি ধারণা করতে পারছে যে বিজেপির যে এই আগ্রাসী ভূমিকা, সেখান থেকে তাদের মানে একমাত্র তৃণমূলই রক্ষা করতে পারবে। একসময় সংখ্যালঘু ভোটারদের সিংহভাগটাই ছিল বামেদের দিকে। মুর্শিদাবাদ, মালদার মতো সংখ্যালঘু অধ্যুষিত জেলায় আবার কংগ্রেসের আধিপত্য ছিল। কিন্তু 2011-র পর থেকে ছবিটা বদলাচ্ছে। সংখ্যালঘু ভোট ব্যাংকের প্রায় পুরোটাই চলে আসছে তৃণমূলের দিকে। আবার অমিত শাহ রাজ্যে এসে তার বুথ চলো কর্মসূচি শুরুটা করেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রতিনিধির বাড়ি থেকেই। আগামী দিনে ছবিটা কি দাঁড়াবে তার উপর অনেকাংশেই নির্ভর করছে রাজ্য রাজনীতির ভবিষ্যৎ। এবিপি আনন্দ। দেবাশিস দা, কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করছিলাম যে জোটের অবস্থা, আজকের নির্বাচনের ফলাফলে কিন্তু জোট একেবারে পর্যদস্ত হলো। কোথাও কি দুটো দলের সম্পর্কের রসায়ন সেইটা একটা বিশ্বাসযোগ্য অল্টারনেটিভ বা বিকল্প বলে মানুষ ভাবতে পাচ্ছেন না, নাকি যে কারিশমাটিক জ্যোতি বসু কিন্তু তারপরে শেষ বুদ্ধদেব ভট্টাচার্য ভোট ক্যাচার, সেই রকম একটা কোনো একটা চেহারার অভাব? কোনটা বড় ফ্যাক্টর হচ্ছে বাম এবং কংগ্রেসের এই জোটের ব্যর্থতার? আসলে পরিস্থিতিটা তো ঠিক উল্টো। তুমি যা প্রশ্ন করলে পরিস্থিতি ঠিক উল্টো এই কারণে, কারণ গত কয়েক মাস যেভাবে গণমাধ্যমে একদম সোজা সাপটা বলি, যদি বামেদের কোনো কর্মসূচি থাকে, রাস্তায় থাকে, কংগ্রেসের যদি কর্মসূচি থাকে, বহু মানুষের উপস্থিতি রয়েছে, সেটা গণমাধ্যম আনছে না, দোষ দিচ্ছে না। বাস্তব তাহলে কি আমরা ধরে নেব যে এই 34 বছর গণমাধ্যম আনতো বলে বামেরা ক্ষমতায় ছিল? আমি জাস্ট বল, আমাকে শেষ করতে দাও, অর্ধেক বলে অসুবিধা হয়। বাস্তবটা হচ্ছে যে এই রাজ্যে আজকের এই বাহুবলী, শেষ করতে দাও, এই রাজ্যে আজকে বাহুবলী শক্তির ডমিনেশনে নির্বাচন হয়েছে, তারপরে যে ফলাফল বেরিয়ে এসছে সেই ফলাফলটা নিশ্চিত করেছে একটা লাইনকে, যে তৃণমূল কংগ্রেস জিতছে এবং বিরোধী জায়গাটা হচ্ছে বাম কংগ্রেস জোট জায়গা। এইটা ইনশিওর করে বিজেপি নয় বলছেন। আমি কেন বলবো? এই যে চেহারা এসছে, ফলাফলের যে চেহারা এসছে সেটা, অর্থাৎ গত কয়েক মাস এই রাজ্যে যে একটা মেকি প্রচার। না, আমি আবার আমি গণমাধ্যমের প্রসঙ্গে আসি, যে 2016 নির্বাচনের আগে গণমাধ্যম তো উপচে পড়ছিল জোটের খবরে, তাহলে তো 2016 জেতা উচিত ছিল। না না, আপনি যেহেতু গণমাধ্যমের কথাটা বললেন, আমি গণমাধ্যমেই আসলাম। এবং উপচে যে ছিল সেই বাস্তবতাটা বোঝা যায় যখন 75টা আসনে ফলাফলটা 500 থেকে 5000-এর মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে যায়। মানে সেই চাপানুতরটা ছিল জন্য ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত কেউ বলতে পারছিল না যে সত্যি কে জিতবে কে হারবে। এটা হচ্ছে এটা না, আমি তো রেজাল্ট ধরে কথা বলছি। আপনারা বলেছিলেন 16তে। এবার আমি একটা বলি, শান্তন, একটা শেষ করি। সুতরাং আজকে এই যে দুর্ভাগ্যজনক বাহুবলী ফলাফল, সেটা থেকেও যেটা আপনি রিগিং দিয়ে ব্যাখ্যা করবেন। না না না, দুটো জিনিস আছে। একটা হচ্ছে, দেখো, এটা তো এটা আমার ব্যাখ্যা তো নয়, সারা দিনভর তোমরা সমস্ত চ্যানেল দেখিয়েছে। না না, কোচবিহার, কাঁথি দক্ষিণ, আপনি কি দিয়ে ব্যাখ্যা করবেন? কোচবিহার, কাঁথি দক্ষিণ জামানত জব্দ হয়েছে বাম প্রার্থীদের, একদম একদম সেটা যেরকম তুমি বলছো, সেই ফলাফলকে ধরে রিগিং এর অভিযোগ ওঠেনি, একদম সেই ফলাফলকে ধরে কথা হচ্ছে। আবার যখন আমরা আজকের ফলাফল ধরে আলোচনা করছি, তাতে একেবারে গত এক মাসে যে রাজনীতি চর্চা রাজ্যে ছিল, সেই চর্চার সাথে আজকের ফলাফলে যে চেহারা বেরোলো মিল খেলো না। মানে সরাসরিভাবে তৃণমূল কংগ্রেস শাসনের দায়িত্বে একে রয়েছে, বিরোধী হচ্ছে বাম এবং কংগ্রেস, এটা নিশ্চিত হলো এক। দুই হচ্ছে আবারও যে হতাশার জায়গা, যে ফলাফলকে বিশ্লেষণ আমরা করতে পারছি না। তোমরা সারাক্ষণ ধরে সেই স্বাভাবিকভাবে একই কথা বলছো, কারণ এই ফলাফল মানুষের জেরায় বারবার করে যে জায়গাটা গিয়ে আমরা ফলাফল বলছি, কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থনের কথা আলোচনা করি, এটা কোন রাজনৈতিক দলের কোথায় সমর্থন নিয়ে কি আলোচনা করছো? যেখানে প্রিসাইডিং অফিসার মানে টয়লেটে চলে গেছেন, পুলিশ পার্সোনাল পালিয়ে যাচ্ছে, দেবাশিস দা, যেখানে নির্বাচন হয়েছে
3টে পৌরসভা ধরলে অর্ধেক বিধানসভাও হয় না। রায়গঞ্জ পৌরসভা কাদের দখলে ছিল? বিজেপির দখলে ছিল না, বিজেপির একটা কাউন্সিলরও ছিল না। গত বিধানসভা নির্বাচনে বিজেপি আমার ধারণা খুব বেশি হলো 6% 7%। আমি ওয়ান লাইনার দেবাশিস দাস সামাপ একটা করে দিই যে আবার প্রমাণিত হলো যে বাম এবং কংগ্রেসের দ্বিতীয় জায়গায় পূজারীদের কংগ্রেসের ছিল, দমকলে বিজেপি 0% ছিল। আরে বিজেপি তো 0 থেকে 15 তে এসেছে, বিজেপি তো 6 থেকে 8 এ এসেছে। আপনারা তো ডাউন হয়েছে, আপনারা তো ডাউন হয়েছে এত কিছুর মধ্যে। শান্তন একটা কথা বলি, আপনারা যদি শান্তন একটা কথা বলি যে দক্ষিণ সাতির মতো বিজেপি 7 থেকে 31 হবে, আর আপনারা 15 থেকে 2 এ নেমে যাবেন। শান্তন একটা বলছি, কথাটা হচ্ছে কিন্তু সান্টা তৃতীয় বাকি জায়গাতে হবে, সান্টা তৃতীয় এই জায়গায়, সান্টা হচ্ছে তৃতীয় এই জায়গাটা নিশ্চিত। আরেকটা বলছি, সান্টা তৃতীয় এই জায়গাটা নিশ্চিত। আরেকটা যে রায়গঞ্জের থেকে কিন্তু আমাদের পূজালিতে বেশি আছে, রায়গঞ্জ পৌরসভা থেকে হিন্দু মুসলমান সবসময় না। মূল কথা হচ্ছে সব আলোচনায় জোর করে হিন্দু মুসলমান এলো না। আমি বলছি বিজেপি আড়াই গুণ ভোট পাচ্ছে আজও সান্টা তৃতীয় অবস্থানে থেকে বিজেপি 0 সিট থেকে আমি একদম তোমার সাথে একমত। তৃতীয় অবস্থানে থেকে কত শতাংশ ভোট বেড়েছে এই চর্চা নিশ্চয়ই বিজেপি একটা রাজনৈতিক দল হিসেবে করবে, কিন্তু স্থানটা তৃতীয়। আমি মনে করছি না, ফলাফল বলছি, ফলাফল বলছি, ফলাফল বলছি। আরে ওটা না, আরে ফলাফল কিন্তু আপনারা একটা জায়গায় মুক্ত হতে দিন। কোনো সন্দেহ নেই যে তৃতীয় জায়গাটা নিয়ে একটা লড়াই চলছে দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে। আমি দ্রুত একবার দেখাবো। হ্যাঁ, ডোমকলে একাধিকবার আমি বারবার বলছি, হ্যাঁ এই প্রশ্ন সংবাদ মাধ্যমে ছবি উঠে এসেছে, আমাদের প্রশ্ন আছে, কিন্তু বিপুল জয়কে শুধুমাত্র রিগিং দিয়ে কি ব্যাখ্যা করা যায়? অবশ্যই এ নিয়ে প্রশ্নও থাকবে। আমি দেখাবো যে ডোমকলের ছবিটা, পাশাপাশি আপনাদের দেখাবো যে নির্বাচনে সন্ত্রাস হয়েছে, রিজুর দল কংগ্রেস এটা নিয়ে কলকাতা হাইকোর্টে মুভ করেছিলেন, কি হলো সেই মামলায় পরপর দেখাবো। রবিবার ডোমকলের ভোটে দেখা গিয়েছে অস্ত্রের আস্ফালন, উঠেছে বোমাবাজি, ছাপ্পা ভোটের অভিযোগ। ভোটের ফল ঘোষণার দিনও শাসক বিরোধী তরজা তুঙ্গে। বেশ কয়েকটি ওয়ার্ডের ফলকে তুলে ধরে ফের রিগিং এর অভিযোগকেই হাতিয়ার করছে বিরোধীরা। ডোমকলে এবার তৃণমূলের চেয়ারম্যান পদপ্রার্থী সৌমিক হোসেন, তিনি দাঁড়িয়েছিলেন 5 নম্বর ওয়ার্ড থেকে। সেই 5 নম্বর ওয়ার্ডে সৌমিক হোসেন পেয়েছেন ৩,৯২৭টি ভোট, সিপিএম মাত্র 90টি। সৌমিক হোসেনের এই ওয়ার্ডে বিজেপি পেয়েছে মাত্র 1টি ভোট। ডোমকলের বেশ কয়েকটি ওয়ার্ডেই এমন ছবি, সিংহভাগ ভোটই তৃণমূলের ঘরে। যেমন 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী একাই পেয়েছেন ৩,৪৬১টি ভোট, সেখানে সিপিএম প্রার্থী পেয়েছেন মাত্র 87টি ভোট, বিজেপি 28টি। ডোমকলের 16 নম্বর ওয়ার্ডে তৃণমূল যেখানে পেয়েছে ৩,040টি ভোট, সেখানে সিপিএম পেয়েছে মাত্র 49টি। ডোমকলের 1 নম্বর ওয়ার্ডেও একই ছবি, তৃণমূল ৩,৬৯৮টি ভোট পেয়েছে, সিপিএম পেয়েছে 82টি ভোট, বিজেপি 8টি। ডোমকলের 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল 1,934টি ভোট পেয়েছে, সিপিএম পেয়েছে 82টি ভোট, বিজেপি 18টি ভোট পেয়েছে। বিরোধীদের অভিযোগ ভোট লুট হয়েছে, তাই সব ভোট তৃণমূলে। যেখানে এজেন্টদেরকে বুথ থেকে বের করে দেওয়া হয়, যেখানে ছাপ্পা মারা হয়, সেখানে 80টা কেন 8টা ভোট পেলেও আমরা কোনো কিছু চিন্তিত ছিলাম না। তৃণমূল অবশ্য বিরোধীদের তোলা রিগিং এর অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি মানুষ তৃণমূলকে ঢেলে ভোট দিয়েছে। সন্ত্রাসের জয় হলো, তার প্রার্থীরা যারা জিতেছে তারাই তো বলছে কিসের জয়। তারাই তো নিজে মুখে বলছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে না, সিপিএম পার্টি সন্ত্রাস করে। তারা তো কংগ্রেস সিপিএম এর প্রার্থী, আমরা বলছি না, তারা বলছে। ডোমকলে ভোটের ব্যবধান নিয়ে এই বিতর্কের মধ্যেই পুরো ভোটের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। 7 পুরসভার ভোটে 3 পুরো এলাকায় ব্যাপক সন্ত্রাসের অভিযোগে ফল প্রকাশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল কংগ্রেস। সেই মামলায় বুধবার শুনানির শুরুতেই মামলাকারী আইনজীবী রিজু ঘোষাল বলেন, ভোটের দিন ব্যাপক সন্ত্রাস ও অনিয়ম হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের কাছে বারবার জানিয়েও কোনো সুফল পাইনি, তাই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। এর উত্তরে রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই। সংবিধান অনুযায়ী বিজ্ঞপ্তি জারি থেকে ফল ঘোষণা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না আদালত। নির্বাচন কমিশনের আইনজীবীর পাশে দাঁড়ান সরকারি আইনজীবী। তিনি বলেন, রাজ্য নির্বাচন কমিশনের আইনজীবীর মন্তব্যকে সমর্থন করছি। পাশাপাশি এটাও বলতে চাই, যিনি মামলা করেছেন তিনি ওই এলাকার ভোটারই নন, তাই এই মামলার গ্রহণযোগ্যতা নেই। এরপরই মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি দেবাংশু বসাক। তিনি বলেন, কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দিচ্ছি না। মামলাকারীর কোনো অভিযোগ থাকলে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার 10 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট জজের এজলাসে আবেদন জানাতে পারেন। পাশাপাশি তাঁর পরামর্শ, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন আদালত হস্তক্ষেপ করতে পারে কিনা এই প্রশ্নে মামলাকারী চাইলে সাংবিধানিক বেঞ্চের কাছে পৃথক মামলার ভিত্তিতে উল্লেখ করতে পারেন। যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত সংস্থা সে অ্যাক্ট যদি না করে, তাহলে তার যে কার্যক্রম
সেটা ইজ আন্ডার স্ক্রুটিনি, সেটাকে স্ক্রুটিনি করার প্রয়োজনীয়তা আছে। এই মর্মে মামলাটা করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট বলেছে যে এই পয়েন্টগুলো সমস্ত ওপেন রাখা হচ্ছে এবং এই পয়েন্টগুলো ইলেকশন পিটিশনে আপনারা আর্জ করতে পারেন, এবং এটাও বলেছে যে ইস্যুজ আর ভেরি গ্রেভ, কিন্তু দিস ইজ নট দ্য ফোরাম। সংবিধানের যে ধারা আছে এবং সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে তাতে এই মুহূর্তে ইলেকশন প্রসেস চলাকালীন এটা এখানে হাইকোর্টে রিট পিটিশন করে হাইকোর্টে মামলা করা যায় না। অধীর চৌধুরী অবশ্য এখানেই থামতে রাজি নন। আমরা কিন্তু পুনরায় নির্বাচনের দাবি করেছি এবং সেই দাবি থেকে আজও সরছি না। আমরা হাইকোর্ট যাব, আমরা সুপ্রিম কোর্ট যাব। ভোট শেষ, ভোটের ফলও বেরিয়ে গিয়েছে। আগামী দিনে জল কত দূর গড়ায় সেটাই দেখার। এবিপি আনন্দ। দেবরামবাবু, ব্যক্তিগতভাবে আমি বিরোধীদের মতো মনে করি না যে রিগিং করে হার এবং জয় এইভাবে নির্ধারিত করা যায়। কিছু পার্সেন্টেজ এদিক ওদিক করা যায় মাত্র, কিন্তু যদি একটা সুষ্ঠু নির্বাচন হতো, জয়ের মার্জিন সামান্য কমলো কি বাড়লো, অনেক গৌরবের জয় পাওয়া যেত। কেন প্রশাসন সেদিন সঠিক ভূমিকা পালন করলো না? আপনার সঙ্গে একমত। প্রশাসনের ব্যর্থতা, যেটুকু ব্যর্থ, এই যে ব্যর্থতা হওয়া উচিত, নির্বাচন কমিশন দেখাই করলেন না, বিজেপির সঙ্গে করলেন না, কংগ্রেসের সঙ্গে বামেদের সঙ্গে, সেটা নির্বাচন কমিশন বলতে পারবে। আমার প্রশ্ন সেখানে না, আমিও আমার প্রশ্ন হচ্ছে আজকে পাহাড়ের জয়টা এত গৌরবে একটা বুথেও না বলছি, একটা বুথেও কেন করবেন আপনি? উত্তর দেবেন। উত্তর দিচ্ছি তো, একটা বুথেও কেন হবে? এটা তো আমার প্রশ্ন হচ্ছে হয় কেন দেব না? এটা তো আমাদের সময় 90% তুমি হয় কেন? না এটা তো হয়, এটা সিস্টেম। এই সিস্টেমটা না, এটা কোথাও হয় না কেন? নির্বাচনের দিন মানুষ ভোট হলো, তা না হলে রিপিট সিস্টেমের কথা, তা না হলে রিপিট ভোট হতো না। সারা ভারতে কেন রিপিট ভোট করে? শোনো, কেন বুথের ভোট হয় এই কথা বলো না। এখানে বসে দিল্লিতে 3টে ভোট হলো, কোনো ঘটনা ঘটেনি। আমি তো প্রশ্ন করি, বম্বেতে ওই রকম ভোট না নিতেও পারে। ভোটের দিন এই চারা কেন এত যদি কনফিডেন্স থাকে তাহলে তোমাদের আমাদের না, মানুষ কেন নিজের ভোট দিতে পারবে না? এখন মানুষ কেন নিজের ভোট দিতে পারবে না? এখন অনেক তোমাকে একটা পরিষ্কার তুলনামূলকভাবে শান্তিপূর্ণ যে কিসের এটা শান্তিপূর্ণ ভোট? একটা ইভিএম মেশিন ভেঙে চলে যাচ্ছে, প্রিসাইডিং অফিসার পালিয়ে যাচ্ছে, পোলিং পার্সোনাল পালিয়ে যাচ্ছে, ভোটাররা ভোট দিতে পারছে না, মৃত ভোটার ভোট দিচ্ছে, মৃত ভোটার ভোট দিচ্ছে। তার মধ্যে দ্রুত আপনাদের দেখাবো এই মুহূর্তে বিজেপি এবং জোট নির্বাচনের ফলাফল। আমি শুরুতেই বললাম গণতন্ত্রে ভোটের ফলাফলই শেষ কথা বলে, জো জিতা ওহি সিকেন্দার, কিন্তু গণতন্ত্র মানা হয়নি বিরোধীরা বলছেন। আমি দ্রুত দেখাবো যে ফলাফলের কোন ছবিটা উঠে আসছে, একদিকে জোট আর একদিকে বিজেপি। ফলাফলের দিক থেকে কোথায় কে দাঁড়িয়ে? 7 পুরসভার ভোটে ঘাসফুলের ঝড়, ধরাশায়ী বাম কংগ্রেস জোট, তৃতীয় স্থানে বিজেপি। কোচবিহার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দ্বিতীয় স্থান পেয়েছিল বিজেপি। দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও দ্বিতীয় স্থান পেয়েছিল তারা, কিন্তু সমতলের 3 পুরসভার ভোটে তৃতীয় স্থানেই রইল বিজেপি। এই প্রেক্ষাপটে অমিত শাহ রাজ্যে এসে 2019-এ বাংলা জয়ের ডাক দিয়েছিলেন, কিন্তু 7 পুরসভার ভোটে সমতলে বিন্দুমাত্র দাগ কাটতে ব্যর্থ হল বিজেপি। তৃণমূলকে ধাক্কা দেওয়া তো দূরের কথা, পূজালী, রায়গঞ্জ কিংবা ডোমকলে দ্বিতীয় স্থানেও উঠে আসতে পারেনি তারা। পূজালী পুরসভায় 2টি আসন জিতলেও ভোট শতাংশের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বিজেপি। পূজালীতে তৃণমূল পেয়েছে প্রায় 48% ভোট, বাম কংগ্রেস জোট প্রায় 23% ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে মাত্র 15% ভোট। রায়গঞ্জ পুরসভায় একটি মাত্র আসন দখল করতে সক্ষম হয়েছে বিজেপি। ভোট শতাংশের নিরিখে এই পুরসভাতেও তৃতীয় স্থানে তারা। রায়গঞ্জে তৃণমূল পেয়েছে 56% ভোট, বাম কংগ্রেস জোট পেয়েছে প্রায় 34% ভোট, বিজেপি পেয়েছে মাত্র 8% ভোট। সংখ্যালঘু অধ্যুষিত ডোমকল পুরসভায় একটি আসনেও জিততে পারেনি বিজেপি। ভোট শতাংশের নিরিখে এখানেও তৃতীয় স্থানে তারা। ডোমকলে তৃণমূল 76% ভোট পেয়েছে, বাম কংগ্রেসের জোট পেয়েছে 19% ভোট, বিজেপি পেয়েছে মাত্র 1.39% ভোট। বিজেপি অবশ্য এই ফলে অস্বাভাবিক কিছু দেখছে না। সমতলেতে বোম ফাটিয়ে, বন্দুক দেখিয়ে, গুন্ডা দিয়ে লুট করেছে ভোট, তো আমরা সেই জন্য বলে দিয়েছিলাম এটা নির্বাচনই হয়নি, বাতিল করতে হবে। তবুও 2-1টা ওয়ার্ড আমরা বাঁচাতে পেরেছি। বিজেপি শেষ পর্যন্ত লড়াইতে ছিল, আমরা উদ্যোগ করিনি, আমরা পালিয়ে যাইনি। সমতলে বিজেপি সমেত বিরোধীদের এই ফলকে কটাক্ষ করেছে তৃণমূল। শুধু সিপিএম কংগ্রেস কেন, বিজেপিও তাই, এখানে কোনোটা চলবে না, বুঝতে পেরেছো? বিজেপি অবশ্য পাহাড়ের 3 পুরসভায় গোর্খা জনমুক্তি মোর্চার জয়ের মধ্যেই আনন্দ খুঁজে পাচ্ছে, কারণ মোর্চা তাদের শরিক। মিরিক পুরসভাটা তৈরি করা হয়েছিল জেতার জন্য, সেই প্ল্যান করে মাত্র 9টা ওয়ার্ড নিয়ে পুরসভা হয়েছে, কারণ কি টিএমসিকে খাতা খুলতে হবে পাহাড়ে। বিজেপির ফল যেখানে খারাপ, সেখানে বাম কংগ্রেস জোটের ফল শোচনীয়।
বছরখানেক আগে বিধানসভা ভোটে জোট করে ১০০ কোটা পেরোতে পারেনি কংগ্রেস সিপিএম জোট। এবার ৭ পুরসভাতেও ফের একবার জোট স্বপ্নের সলিল সমাধি ঘটল। তৃণমূলকে টক্কর দেওয়া তো দূরের কথা, জোট বেঁধে নিজেদের একদা দুর্গগুলিও রক্ষা করতে পারল না সিপিএম কংগ্রেস। ডোমকলের বিধায়ক সিপিএমের। ডোমকল যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই মুর্শিদাবাদও সিপিএমের দখলে। এহেন ডোমকলই কার্যত বিরোধী শূন্য করে দিল তৃণমূল। এখানেই শেষ নয়, নিজেদের আরও এক শক্ত ঘাঁটি রায়গঞ্জেও ধরাশয়ী কংগ্রেস সিপিএম জোট। 2016 বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ পুরসভায় জিতেছিলেন কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত। 2014 রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জিতেছিলেন সিপিএমের মোহাম্মদ সেলিম। একদা প্রিয়রঞ্জন দাসমুন্সী, দীপা দাসমুন্সীর গড় রায়গঞ্জ, মোহাম্মদ সেলিমের লোকসভা কেন্দ্র রায়গঞ্জ। আর এহেন রায়গঞ্জেই ধরাশায়ী বাম কংগ্রেস জোট। দক্ষিণ 24 পরগনার পূজালি একটা সময় কংগ্রেসের দখলে ছিল, সেখানেও বাম কংগ্রেস জোট কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেনি। একের পর এক ভোটে এই ধাক্কার পর আগামী দিনে কি আর জোটের পথে হাঁটবে সিপিএম কংগ্রেস? জোটের ভবিষ্যৎ তো মানুষের জোট। আমরা বরাবরই যে কথা বলেছি, স্বৈরাচারের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের পক্ষে মানুষের জোট বহমান থাকবে। বাংলায় তৃণমূল যতদিন থাকবে ততদিন বাংলার ভবিষ্যৎ অন্ধকার। তাই বাংলায় এই খুনি, দুর্বৃত্ত, লুটেরা, চোরদের দল তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন আমাদের করতে হবে। যদিও কংগ্রেস সিপিএম জোট থাকুক বা না থাকুক, তাকে গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। রাস্তাঘাটে নেমে মানুষের হয়ে কাজ করতে হবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যেরা আছে নিজেদের গদির জন্য, আর মমতা বন্দ্যোপাধ্যায় আছেন মানুষের জন্য। ভোটের ফল বলছে বাম কংগ্রেসের ক্ষয় অব্যাহত। এই প্রেক্ষাপটে জোটের অস্তিত্ব আগামী দিনে থাকে কিনা তার উত্তর সময়ই দেবে। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। ওশিয়া হার্বালস, ফাইটোগেন হেয়ার অয়েল অ্যান্ড ভাইটালাইজার, গেইন হেয়ার ন্যাচারালি। নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার 1। পার্টনার বাই অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড়বাজার।